সি মায়েরা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন, আমি তো জানি। আসলে হাজবেন্ডটা কার দেখতে হবে না? কথাটা বলে ইরফানের সামনে থেকে দৌড় দেয়। এরপর কাবার থেকে তার হিজাব বের করে। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালো, একটু হাসলো বোধহয়। এরপর ওয়াশরুমে যেতে যেতে বলে, শাওয়ার শেষে বেরিয়ে দেখি যেন রেডি কমপ্লিট। মায়েরা মুখ বাঁকায়, নিজেই একটা লেট লতিফ। আবার তাকে বলে, পাড়া শুদ্ধর সাথে গ্রামে এসেছে 2 দিন আগে, আজ ফিরে যাবে শহরে। আগামীকাল শুদ্ধর ভার্সিটিতে ক্লাস আছে, ফারাহরও আছে। ত্রিনা বেগম তিলের নাড়ু বানিয়ে একটা বয়ামে ভরে দিল। শাশুড়ির হাতের এই নাড়ু ফারার ভীষণ পছন্দ। ত্রিনা বেগম আরও 2টি বয়াম ভরিয়ে দিলেন মায়েরা আর ইনায়ের জন্য। এরপর ফারার দিকে চেয়ে বলে, একটু ভাত খেয়ে যাও আম্মু। ফারা এতক্ষণ বসে বসে শাশুড়ির হাতের নাড়ু খাচ্ছিল। মুখের টুকু গিলে হেসে বলে, মা, আপনার হাতের নাড়ু সামনে থাকলে পেটে ভাত খাওয়ার জায়গা পাই না, কি করব? ত্রিনা বেগম হাসলেন। ফারা পানি খেয়ে বলে, আপনি চলুন না আমাদের সাথে, আপনার ছেলে আবার রেখে যাবেন আপনাকে। ত্রিনা বেগম হেসে বলে, তোমরা আবার কয়েকদিন পরেই আসবে। আমার শহরে ভালো লাগে না মা, তোমরা এখানে একেবারে চলে এসো। ফারা ভাবুক ভঙ্গিতে বলে, আমার ভার্সিটি শেষ হলে আমি সত্যিই এখানে এসে পার্মানেন্ট হয়ে যাব। হ্যাঁ, দোয়া করি দ্রুত শেষ হোক তোমার ভার্সিটি, তারপর মা মেয়ে একসাথে থাকবো। পেছন থেকে শুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরুর খামার দিব। তোমরা দুজনে মিলে গরুর পারফিউমওয়ালা ডার্ক চকলেট পরিষ্কার করবে। টিনা বেগম ছেলের কথা হেসে ফেলে। ফারাও হেসে বলে, আর এই চকলেটগুলো তোমাকে যত্ন করে খাওয়াবো। হাজার হোক তুমি আমার ডার্ক চকলেট একটু বেশিই পছন্দ করো। শুদ্ধ হেসে বলে, আহারে বউ আমার, মুরগির পেছন থেকে ইন্ডিয়ান চকলেট বের হয়। তোমার তো ইন্ডিয়ান চকলেট বেশি পছন্দ, আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। ফারার চোখ মুখ কুচকে নেয়। টিনা বেগম হাসতে হাসতে বলে, তোরা থাম, কি শুরু করলি দুজনে? ফারা মুখ বাঁকায়। শুদ্ধ হাসলো, এগিয়ে এসে বলে, বিকালের আগেই বের হব, দ্রুত রেডি হয়ে নাও ফারহা। মায়েরা কলেজ শেষে মায়েরা ইরফানের সাথে ফাইজদের বাড়ি এসেছে। মূলত মায়েরা ইরফানকে টেনে এনেছে। ইনায়া প্রেগনেন্ট হওয়ার পর থেকে ফাইজ ইনায়াকে বাসা থেকে বের হতে দেয় না। এই জন্যে মায়েরা ইনায়াকে দেখতে এসেছে। ইরফান মায়েরার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ইরফানের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করতে মায়েরার হাত ছেড়ে দেয়। মায়েরা ছাড়া পেয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে উপরে। একটা উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে, ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খাওয়ার জন্য বদলের মতো লাফালাফি করছো না? মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আমি পড়ে যাচ্ছিলাম, সমবেদনা না জানিয়ে উল্টো বকছেন আমায়। একটু মধু দিয়ে কথা বলে কি হয় আপনার? মায়েরার কথা শুনে ইরফান একটু হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মায়েরা ইনায়াদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়েরার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, মধু লাগবে তোমার? মায়েরা ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে। তার ভাবনার মাঝে ইরফান মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, ইরফানকে ঠেলে সরাতে চায়। কয়েক সেকেন্ড পর ইরফান নিজেই মায়েরাকে ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে ইনায়া দরজা খুলে দেয়। ইরফান এখানে দাঁড়িয়ে আগে নক করেছিল। মায়েরা ভীষণ লজ্জা পায়। তার মনে হচ্ছে ইনায়া সব দেখে নিয়েছে। ইনায়া মায়েরাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরাকে ঝাঁকিয়ে বলে, এই মাইরা, কি হয়েছে? ভেতরে এসো। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইনায়ার দিকে তাকিয়ে হঠাৎই তেজি কণ্ঠে বলে, আপু, তোমার ভাই একটা অশুভ হলো। ইনা থতমত খেয়ে তাকায়। ইরফান ভাবলেশীনভাবে ভেতরে প্রবেশ করছে। ইনা ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি মায়েরার সাথে কি করেছো? ইরফান খুব স্বাভাবিকভাবেই বলে, মধু খাইয়েছি। মায়েরা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কি পরিমাণ অসভ্য হলে বোনকে এভাবে বলছে। ইনা মায়েরার দিকে চেয়ে বলে, তুমি মধু খাও না মায়েরা? আমিও আগে খেতাম না। ভাইয়া মনে হয় তোমাকে জোর করে খাইয়েছে, তাই না? মন খারাপ করো না, মধু অনেক উপকারী, বুঝলে? একটু একটু করে খাবে, আমিও জোর করে একটু একটু করে খাই। মায়েরা ভেবাচাকা খেয়ে বলে। হ্যাঁ, ইনা মায়েরার হাত ধরে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলে, নয়, হ্যাঁ, একটু একটু করে খেলে অভ্যাস হয়ে যাবে। কথাটা বলে ইনা মায়েরাকে আসতে বলে তার ঘরের দিকে যায়। মেয়েটার 6 মাস চলছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। মায়েরা কপাল চাপড়ায়, আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলে। ইনা বোঝেনি বলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে কটমট করে বলে, সবসময় তো আমাকে বলেন ভালো হওয়ার কথা, নিজে যে একটা অশুভ হলো সেই খেয়াল নেই আপনার। ইরফান মৃদু স্বরে বলে, আই নো তোমার এতটুকু মন ভরেনি, বাট কিছু করার নেই, টাইম লিমিটেড ছিল, রাতে আনলিমিটেড দেবো, ওকে?
মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথা বলার ধরনে একটু একটু লজ্জা পায়। এই লোকটার সাথে কথা বলাই উচিত না, শুধু তাকে জ্বালায়। ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে বলে। কোথায় যাচ্ছ? মায়েরা ইরফানের দিকে চেয়ে ছোট ছোট করে বলে, আমি এখানে এসেও কি আপনার এখন কোলে উঠে বসে থাকবো? ইরফান কিছু বলার আগে পাশ থেকে শুদ্ধ বলে, বেড়াতে এসেও আমাদের ইরফানের ইচ্ছে করে বউকে কোলে নিয়ে বসে থাকতে। হাউ ভালো পাশা। মায়েরার লজ্জায় মাথা কাটা যায়। সব হয় এই লোকটার জন্য। ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দ্রুত ইনায়ার ঘরের দিকে যায়। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে বলে। তুই কখন এসেছিস? শুদ্ধ হেসে বলে, তোরা আসার 5 মিনিট আগে। ভেতর থেকে ফাইজের বাবা বেরিয়ে এসে ইরফান শুদ্ধকে দেখে হেসে বলে। আরে আমার দুই বাবা কখন আসলে? শুদ্ধ ইরফান দুজনেই সালাম দেয় ফাইজের বাবাকে। এরপর এগিয়ে গিয়ে ইরফান শুদ্ধ পাশাপাশি বসে। ফাইজের বাবা তাদের সামনে বসে টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। এর মাঝে ফাইজের মা ইরফান শুদ্ধকে নাস্তা দিতে যায়। শুদ্ধ জামাই আর ইরফান তার ছেলের শ্বশুরবাড়ির লোক। এদের নিজে আপ্যায়ন না করলে খারাপ দেখায় বলে তিনি কাজের লোকে রান্নাঘরে রেখে নিজেই এসেছেন। তিনি ও ফাইজের বাবার পাশে বসে শুদ্ধ ইরফানের সাথে ভালো মন্দ কথা বলল। ফারা ওয়াশরুম থেকে সাবান নিয়ে বেরিয়েছে। সে মূলত শুদ্ধদের গ্রাম থেকে ফিরেছে। ভার্সিটি ছুটি থাকায় দুদিন আগে শুদ্ধ তাকে নিয়ে গ্রামে গিয়েছিল। সেখান থেকে ফিরে শাওয়ার নিল। ভীষণ বিরক্ত লাগছিল। শাওয়ার নিয়ে একটু আরাম লাগছে। মাথা মুছে তাওয়াল মেলে দিল। শুদ্ধকে ঘরে আসতে দেখে এগিয়ে গিয়ে বলে। তুমি খেয়েছো? শুদ্ধ হেসে বলে। তোমাকে খাই পাখি। ফারা শুদ্ধকে ঠেলে বলে। মাত্র গোসল করেছি, জ্বালিও না তো। শুদ্ধ ফারাকে জড়িয়ে নিয়ে বলে। সেকেন্ড বার আমি করিয়ে দিব, পাক্কা প্রমিস। শুদ্ধ ফারাকে জড়িয়ে নিয়ে বলে। মায়েরা ইনায়ের কাছে ফারা আসার কথা শুনে ফারার ঘরে এসে দরজায় দাঁড়িয়ে ডাকে। ফারা আপু। ফারা শুদ্ধকে ধাক্কা দেয়। বেডের উপর থেকে ওড়না নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিয়ে বলে। ভেতরে এসো মাইরা, কখন এসেছো? শুদ্ধ আড়ালে ফারা ছিল বলে মায়েরা সেভাবে দেখতে পায়নি। ভেতরে এসে ফারাকে জড়িয়ে ধরে বলে। একটু আগেই এসেছি আপু, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমায়। ফারা মায়েরা টুকটাক কথা বলে ব্যস্ত হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। মানে এসব কি? সে কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিল, আর তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা এসে সব ভেস্তে দিল। মনে হচ্ছে শোধ নিচ্ছে তার থেকে। কিন্তু সে তো ইরফানদের রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট করে দিত, আর ইরফানের বউটা তার সব ভেস্তে দিচ্ছে। শুদ্ধ গলা ছেড়ে বলে। মাইরা, ফাইজের বাচ্চার লেজ ধরে আরেকজন সদস্য আসলে কেমন হবে বলো তো? শুদ্ধর কথা শুনে মায়েরা ভীষণ খুশি হয়ে বলে। অনেক ভালো হবে ভাইয়া, কিন্তু কোথা থেকে আসবে? শুদ্ধ কিছু বলার আগে ফারা মায়েরার হাত ধরে টেনে ঘরের বাইরে যেতে যেতে বলে। তোমার ভাইয়ার পেটে বাচ্চা আছে, ওখান থেকে বের হবে। মায়েরা চোখ বড় বড় করে শুদ্ধর দিকে চেয়ে হেসে বলে। সত্যি ভাইয়া? ফারাপুর কষ্ট হবে বলে বাচ্চাটাকে আপনার পেটে নিয়ে নিয়েছেন, তাই না? ফারা আর মায়েরার কথা শুনে শুদ্ধ ভোতা মুখে তাকিয়ে রইল। ফারা মিটিমিটি হাসছে। সে ঠিক জানে এই লোকের মুখের ব্রেক নেই। মায়েরার সামনে উল্টাপাল্টা বলবে আর সে লজ্জায় মরবে। তার এই অসভ্য লোক একা একা বসে লাগামছাড়া কথা বাদ রেখে চুপ থাকুক। সন্ধ্যার পর পর ইরফান মায়েরাকে নিয়ে ফাইজদের বাড়ি থেকে বেরিয়েছে। যদিও ফাইজ শুদ্ধ ফাইজের মা অনেক জোর করেছিল, কিন্তু ইরফানের কাজ আছে বলে সে থাকেনি। ফোনে কল আসলে ইরফান ফোনে কথা বলতে থাকে। মায়েরা হঠাৎই কাউকে দেখলো যেন। ইরফানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটার সামনে। ইরফান ফোনে কথা বলতে বলতে মায়েরাকে দেখলো একটা মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তাই আর কিছু বলল না। সে মায়েরার দিকে নজর রেখে ফোনে কথা বলতে থাকে। মায়েরা সামিয়ার কাঁধে হাত রেখে বলে। তুমি সামিয়া আপু না? সামিয়া মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। কারো কণ্ঠ পেয়ে মাথা উঁচু করে তাকালে মায়েরাকে দেখে অবাক হয়ে বলে। তুমি মায়েরা? মায়েরা সামিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে। হ্যাঁ আপু, তোমায় অনেক দিন পর দেখলাম, কেমন আছো? সামিয়া মৃদু হাসলো। মায়েরা মেয়েটা ভীষণ মিশুক। মায়েরাকে সে সেভাবে চিনতই না। মাত্র কয়েকদিনে কেমন মিশে গিয়েছিল, আবার এখনো এতদিন পর দেখা হয় কি সুন্দর করে কথা বলছে। সামিয়া মাথা নেড়ে বলে। এই তো আছি, তুমি কেমন আছো? মায়েরা সামিয়াকে ছেড়ে সামিয়া দু হাত ধরে বলে। ভালো। তুমি এখানে থাকো? এখানে থাকি না, এখান থেকে বেশ দূরেই থাকি। এখানে টিউশনি করতে এসেছিলাম। তুমি এখানে যে? আমি ফারা আপুদের বাসায় এসেছিলাম। সামিয়া অবাক হলো। ফারাকে তো সে ভালো করে এই চেনে, নামটাও জানে, ভোলার কথা নয়তো, কিন্তু মেয়েটার বাসা এখানে এটা জানতো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়তা নিয়ে প্রশ্ন করে। ফারা আপুর কি বিয়ে হয়ে গিয়েছে? মায়েরা মৃদু স্বরে বলে। সামিয়া মলিন হাসলো। শুদ্ধ ছাড়া তো আর কারোর সাথে বিয়ে হবে না, সব তো জানেই। তবুও কোথাও যেন একটা কাটা বিঁধলো। তখনই একটা মেয়ে এগিয়ে আসতে আসতে বলে। এই সামিয়া, তুই কি বাড়ি যাবি?
তোর কাকা আমাকে ফোন দিতে দিতে পাগল করে দিল। বাড়িতে ছেলেপক্ষ বসে আছে। এই ছেলেদের ফেরত পাঠালে তোর কাকা তোর পিঠে কি না কি ভাঙবে আল্লাহই জানে। এইবার বিয়েটা করে নে মা। কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল। মায়েরা অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। মেয়েটি ততক্ষণে সামিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সামিয়া চোখ পাকিয়ে তাকায় তার কাজিনের দিকে। মেয়েটি সামিয়াকে পাত্তা না দিয়ে বলে, দেখ, অনেক ছেলেকে আমার বয়ফ্রেন্ড দিয়ে ভাগিয়েছি তোর জন্য। এবারও নিষেধ করে দিয়েছে। আমিও আর এসবে নেই। বাড়ি চল। সামিয়া মায়েরার সামনে এসব বলায় ভীষণ বিব্রত বোধ করে। তার কাজিনের হাত ধরে মায়েরার দিকে চেয়ে বলে, মাইরা, আজ আসছি, আরেকদিন কথা হবে। কথাটা বলে তার কাজিনকে টেনে দ্রুত পায়ে উল্টো পথে যায়। মায়েরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটার সব কথা তার মাথার উপর দিয়ে যায়নি। পাশে এসে ইরফান মায়েরার হাত ধরে বলে, মেয়েটি কে ছিল? মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে। এরপর আমাদের গ্রামের একটা মেয়ে। আর কিছু বলল না। এই মেয়েটির কথা শুনে মনে হলো সামিয়া বিয়ে করতে চাইছে না। তার কারণ কি শুদ্ধ ভাইয়া? মায়েরার খারাপ লাগছে সামিয়ার জন্য। কিছু তো করারও নেই। ইরফান আর মায়েরা বাড়ি ফিরেছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়েরা সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। ইরফান মায়েরার পিছন পিছন উঠছিল। মায়েরা দাঁড়িয়ে যাওয়ায় ইরফানের বুকে ধাক্কা লাগে। ইরফান দ্রুত মায়েরাকে তার দিকে ফিরিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা তার ডান হাতে মাথার একপাশে চেপে ইরফানের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, আমার ভীষণ মাথা ব্যথা করছে। মুহূর্তে ইরফানের চোখে মুখে ভীতি দেখা দেয়। মায়েরার ঔষধের কোর্স 6 মাসের ছিল। প্রথম 3 মাস শেষে ইরফান মায়েরাকে নিয়ে আবারও কানাডায় গিয়েছিল। এরপর আরও 3 মাসের কোর্সের ওষুধ নিয়ে আসে, যেটা সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। আজ হঠাৎ এরকম মাথা ব্যথার কথা শুনে ইরফানের গলা শুকিয়ে আসে। মায়েরার মাথা ব্যথা যেন ইরফানের জীবনে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে তার ঘরে যায়। এরপর সে বেডে বসে মায়েরাকে তার কোলে বসে। মায়েরা কিছু বলছে না। সত্যি তার ভীষণ মাথা ব্যথা করছে। ইরফান ব্যস্ত হাতে মায়েরার হিজাব খুলে দেয়। এরপর মায়েরার বোরখা খুলে বেডের উপরে রাখে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার মাথায় করা 2 বেনি দ্রুত খুলে দিল। এরপর বাঁ হাতে মায়েরাকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত মায়েরার গালে দিয়ে নরম সুরে বলে, কোথায় পেইন হচ্ছে বাটফুলার? মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের চোখে মুখে হাজারো চিন্তার ছাপ। তার যখন প্রথম টিউমারের কথা ইরফান জেনেছিল, এরপর ইরফানের মুখ চোখ যেমনটা হয়েছিল সবসময় কেমন মনমরা হয়ে থাকতো। আজ ইরফানকে মায়েরার কাছে তেমনই লাগলো। মায়েরার মন খারাপ লাগে। ইরফান তার একটু কিছু হতেই কেমন যেন নেতিয়ে পড়ে। মায়েরা ইরফানের গালে হাত দিয়ে বলে, আপনি আমার জন্য এত ভাবেন কেন শেষরাজ? ইরফান তার গালে রাখা মায়েরার হাতে চুমু আঁকে। ডান হাত মায়েরার গলার ভাঁজে গলিয়ে দিয়ে মায়েরার চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলে, ইউ আর মাই মেন্টাল ডক্টর বাটফুলার। তোমার কিছু হয়ে গেছে ভাবলে আমি মেন্টালি সিক হয়ে যাই। তুমি কেন সিক হও মাই হার্ট? মায়েরার কাঁদতে ইচ্ছা করলো। ইরফান কেন এত ভালোবাসে তাকে। 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। একটু থেমে বলে, আপনি আমাকে বকলে আমার মাথা ব্যথা করে। এরপর আপনি আমাকে রাগ দেখালেও মাথা ব্যথা করে। আবার আবার থাপ্পড় মারার জন্য হাত উঠালেও মাথা ব্যথা করে। ইরফান মায়েরার কাঁধে চুমু এঁকে বলে, সরি, আই প্রমিস ইউ, তোমাকে আর বকবো না, রাগ দেখাবো না, অ্যান্ড মারার জন্য হাতও উঠাবো না। মায়েরা হাসলো। থাপ্পড় তো ইরফান মারে না, কিন্তু রেগে গিয়ে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। মায়েরার খারাপ লাগে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি সব ভুলে যান। ওরকম অদ্ভুত ব্যবহার করলে আমি কাঁদি, আর তারপর আমার মাথা ব্যথা করে। ইরফান মায়েরাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে নিয়ে নত স্বরে বলে, আমি আর ভুলে যাবো না বাটফুলার। মায়েরা ইরফানের বুকে চোখ বুজে পড়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়েরার মুখ 2 হাতের আজলায় নিয়ে মৃদু স্বরে বলে, ডক্টরের কাছে নিয়ে যাবো, ফ্রেশ হবে? মায়েরা মাথা নেড়ে বলে, কোথাও যেতে হবে না। আমি সকাল থেকে মাথায় হিজাব বেঁধেছিলাম তো, এই জন্যই মাথা ব্যথা করছে। মাথায় পানি দিলেই ঠিক হয়ে যাবে। ইরফান কিছু বলল না। মায়েরাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়েরা দ্রুত বলে, এই কি করলেন এটা? ইরফান 2 হাতে মায়েরাকে আগলে রেখে মৃদু স্বরে বলে, শাওয়ার নাও, তাহলে মাথায় পানি দেওয়া হয়ে যাবে অ্যান্ড ফ্রেশ লাগবে। মায়েরা কিছু বলল না। কলেজ থেকে এসে সে গোসল করে। ইরফানকে ঠেলে বলে, আপনি ভিজছেন কেন? এখান থেকে যান। আপনার অফিসের শার্ট প্যান্ট সব ভিজে গেল তো। ইরফান পাত্তা দিল না। গায়ের ব্লেজার খুলে পাশেই ছুঁড়ে ফেললো। এরপর বলে, নো প্রবলেম, তুমি শান্ত হয়ে দাঁড়াও। কথাটা বলে সেলফের উপর থেকে শ্যাম্পু নিয়ে মায়েরার মাথায় ঢেলে দেয়। মায়েরা মাথা উঁচু করে বলে, আবার কি করছেন? ইরফান মায়েরাকে ঝর্ণার নিচ থেকে একটু পাশে এনে দাঁড় করায়। এরপর তার 2 হাতে শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে মায়েরা চুলের ভাঁজে আঙ্গুল চালায় আর বলে, মাথায় কবে শ্যাম্পু লাগিয়েছিলে? মায়েরা মিনমিন করে বলে,
ওই 10-12 দিন হবে হয়তো। ইরফান বিস্ময়ের চোখে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে। তুমি কি আমার টাকা সেভ করতে চাইছো? মায়েরা মুখটা ছোট করে বলে। আমার আলসি লাগে। ইরফান কিছু বলল না। আরো কিছুক্ষণ মায়েরা চুলের ভাঁজে আঙ্গুল চালায়, পুরো মাথা ফেনা হয়ে গিয়েছে। ইরফান মায়েরার হাত ধরে আবারও ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। এরপর মায়েরার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে, আর একদিন এরকম করলে থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো তোমার স্টুপিড গাল। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আপনি কিছুক্ষণ আগে কি প্রমিস করেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ইরফান সাথে সাথে অনুতাপের স্বরে বলে। ও সরি সরি সরি, ইটস মিস্টেক। মায়েরা মাথা নিচু করে হাসে। ইরফানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে। তার শিশালা সব মানতে চায় কিন্তু পারে না বলে আবারও কেমন সরি বলতে থাকে। মায়েরা সাবান নিয়ে বাইরে বেরিয়ে নামাজ পড়ে নেয়। মাথা ব্যথা আর নেই, আসলে তার শ্যাম্পু করা উচিত। তাছাড়া টানা অনেকক্ষণ হিজাব বেঁধে থাকার কারণে এমন হয়েছে, কিন্তু এখন অনেক ফ্রেশ লাগছে, ভালো লাগছে। ইরফান সাবান নিয়ে বেরিয়ে সেও নামাজ পড়ে নিল। এরপর একটা কালো প্যান্ট তার সাথে কালো শার্ট জড়িয়ে নেয়। শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, ফার্স্ট রেডি হও। মায়েরা অবাক হয়ে বলে, আবার কোথায় যাব? ইরফান মায়েরার দিকে চেয়ে বলে, ডক্টরের কাছে। আমার মাথা ব্যথা নেই, অনেক ফ্রেশ লাগছে, সত্যি বলছি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, হাজবেন্ডের সাথে শাওয়ার নিলে সবারই এক্সট্রা ফ্রেশনেস কাজ করে, ইটস নর্মাল। মায়েরা লজ্জা পায়। অসভ্য লোক। সে কি ডেকেছিল? নিজেই জোর করে তাকে নিয়ে গেল। ইরফান কাবার থেকে মায়েরার একটা বোরখা আর হিজাব বের করে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, আমি যাব না, আমি তো সুস্থ মানুষ। কখনো দেখেছেন সুস্থ মানুষের ডক্টরের কাছে যায়? ইরফান বিরক্ত হয়। এমনিতেই তার টেনশনে কিছু ভালো লাগছে না, তার মধ্যে এই স্টুপিড সবসময় 10 লাইন বেশি বুঝে 20 লাইন কথা বলবে। ধমক দিতে গিয়েও জিভ গুটিয়ে নিল। মায়েরার দিকে চেয়ে ফোঁস করে শ্বাস ফেলে মায়েরার গালে ডান হাত দিয়ে মৃদু স্বরে বলে, ইউ নো আমি কতটা টেনশনে থাকি তোমাকে নিয়ে। আই রিকোয়েস্ট ইউ রেডি হয়ে নাও বাথরুলার, তোমাকে এবার চেক আপ করে নিয়ে আনবো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মানে তাকে ডক্টরের কাছে নিবে বলে রিকোয়েস্ট করছে। মায়েরা বলার মতো কিছু খুঁজে পায় না। ইরফানের হাত থেকে বোরখা নিয়ে বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি রেডি হয়ে নিচ্ছি। ইরফান মৃদু হাসলো। মায়েরাকে হিজাব পরতে দেখে কিছু একটা ভেবে বলে, তোমার হিজাবের কাপড় কি অনেক পুরো? মায়েরা হিজাব বাঁধতে বাঁধতে ইরফানের দিকে চেয়ে বলে, বুঝি না তো, এগুলো রেডিমেড কেনা। ইরফান আর কিছু বলল না। মায়েরাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিং এ তারেক নেওয়াজ ইরফান মায়েরাকে আবারও বেরোতে দেখে বলে, তোমরা আবার কোথায় যাচ্ছ? মায়েরা তার শ্বশুরের দিকে চেয়ে বলে, আপনার ছেলে আমায় ঘুরতে নিয়ে যাচ্ছে বাবা। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালো। মায়েরা হাসলো। সে তো সুস্থ মানুষ, তবুও নিয়ে যাচ্ছে, এটা তো ঘোরাঘুরিই বলে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে, আর কত ঘুরবে বউকে নিয়ে? আমার মেয়েকে আমার সাথে একটু ঘুরতে দাও। আমি ভেবেছিলাম মায়েরা আম্মুকে ফুচকা খেতে নিয়ে যাব। ইরফান ভাবলেশীন ভাবে বলে, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, তুমি তোমার বউকে নিয়ে যাও। আমি তো তোমার বউয়ের পেছন পেছন আম্মু বলে ঘুরঘুর করছি না? আমি তো তোমার বউয়ের পেছনে আম্মু বলে ঘুরঘুর করছি না? তাহলে তুমি আমার বউয়ের পেছনে কেন মাইরে আম্মু বলে ঘুরঘুর করছো? কেন করছো? ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ কেসে ওঠে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দিকে চেয়ে ইরফানের পেটে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলে, অসভ্য লোক, আপনি বাবাকে এসব কি বলছেন? ইরফান কিছু বলল না। মায়েরার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কপালের ঘাম মুছলো। সে ইরফানের পিছে লাগতে গিয়েছিল, ভেবেছিল এই ছেলেকে একটু টাইট দিবে। ও মা, সে তো নিজেই বেঁকে গেল। তার কথা কম বলা ছেলেই ভালো ছিল। আবার ভাবলো ইরফান তো কথা কমই বলে, যেটুকু বলে ওটুকু বোমা রূপে বের হয়। ইরফানের বিয়ের পর ইরফান সত্যি সত্যি তার বাবাকে 1 মাসের জন্য সুইজারল্যান্ডে পাঠিয়েছিল কাজে। ইরফান ব্যবসায় হাত লাগানোর পর তারেক নেওয়াজকে আবার কতদিন পর দেশের বাইরে পাড়ি জমাতে হয়েছিল। কি সাংঘাতিক ছেলে! তারেক নেওয়াজ কানে চিমটি দিলেন। তিনি আর মায়রার ব্যাপারে কিচ্ছু বলবেন না। মায়রাকে নিয়ে বললেই তার ছেলে বেফাস কথা বলে দেয়। মায়রার হাওয়া লেগেই বোধহয় এমনটা হয়েছে ছেলেটা। মায়রা চঞ্চলতা ঘুরে ফিরে ইরফানের মাঝে আস্তে আস্তে উল্টে পাল্টে গিয়েছে। ইরফান মায়রাকে চেক আপ করিয়ে জানতে পারে মায়রার সবকিছুই নর্মাল। মাথা ব্যথার কারণ নর্মাল ছিল। ইরফানের বুক থেকে যেন বড়সড় পাথর নেমেছে মায়রা সুস্থ শুনে। এরপর মায়রাকে বাসায় রেখে সে অফিসে চলে যায়। মিটিং রুমে বসে ইরফান অনর্গল কথা বলছিল। হঠাৎই তার ফোনে রিং আসলে ইরফান ফোনের দিকে নজর দিয়ে সরিয়ে নিতে গিয়ে নিল না। এক্সকিউজ মি বলে দ্রুত কল রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ বলো, কোনো খবর পেয়েছো? ওপাশ থেকে কেউ একজন বলে, আপনি যার কথা বলেছিলেন নাসিম নাম, সে আজকে দেশে ফিরেছে স্যার, এর বেশি কিছু জানি না। ইরফান ছোট করে বলে, ওকে থ্যাঙ্কস। কথাটা বলে কল কেটে সবার উদ্দেশ্যে বলে, দ্যাটস ইট ফর টুডে। কথাটা বলে দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়।
ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। ঘড়িতে সময় 11টা। ইরফান একটু পরপর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি আছে কিনা। বরাবরই ব্যর্থ হলো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রাখা। একটু পরপর শূন্যে ধোয়া ছাড়ে। শুদ্ধকে দেখলো একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। না, শুদ্ধ তার সাথে আসেনি, বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে, আর না তো ইরফান জানতো। তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইরফান তুই এখানে? ইরফান তাকালো না শুদ্ধর দিকে। হাতের অবশিষ্ট সিগারেটটুকু টানতে টানতে কৌতুকের স্বরে বলে, বিজনেসের কাজ শেষ হয়েছে? শুদ্ধ থতমত খায়। সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেটটুকু শেষ করে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, নাসিম কোথায় শুদ্ধ? শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে অনুরোধে সুরে বলে, প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়? শুদ্ধ অবাক হয়। ইরফান রিকোয়েস্ট করছে, ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধের। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে, নাসিম কি আমার জন্য এই দেশ ছেড়েছে? শুদ্ধ এবার উত্তর করে, তোর জন্য দেশ ছাড়বে কেন? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়ে করার ভয়ে? শুদ্ধ এবার বলে, এরকম নয় ইরফান, সব তো জানিস ওর জন্য এই দেশে থাকাটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, এর জন্যই চলে গিয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব জানিস দেখছি, কোথায় আছে সে? শুদ্ধ গলা ছেড়ে বলে, আমি জানি না, বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি, ফারহা বাসায় একা আছে। নাসিমের আজ আসার কথা ছিল, তাই না? ইরফানের কথায় শুদ্ধ ভীষণ অবাক হয়। নিজেকে সামলে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।